হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা ভারতবর্ষের একটা জ্বলন্ত সমস্যার বিষয় কমিউনালিজম অর্থাৎ সাম্প্রদায়িকতা নিয়ে আলোচনা করব। সাম্প্রদায়িকতা কি এবং ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উদ্ভবের যে সকল কারণগুলো দায়ী সেই বিষয়গুলি নিয়েই আজ আমাদের আলোচনা। খুব সহজভাবে বললে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রদায়িকতা কি এবং ভারতে সাম্প্রদায়িকতার উদ্ভবের কারণ কি ছিল। এ বিষয়ে সবার শুরুতেই যে কথা বলতে হয় যে সাম্প্রদায়িকতা বা কমিউনালিজম বলতে খুব সহজভাবে বোঝায় যে কোনো একটি ধর্মীয় সম্প্রদায় যখন অন্য কোনো ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক বা ঘৃণা ভাব পোষণ করে তখন তাকে বলা হয় সাম্প্রদায়িকতা। উল্লেখ করার প্রয়োজন নেই যে ভারতবর্ষে সাম্প্রদায়িকতা একটা জ্বলন্ত সমস্যা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উদ্ভব কবে, কিভাবে হয়েছিল। এ বিষয়ে যেটা বলা হয়ে থাকে যে ভারতের সাম্প্রদায়িকতা বা বিচ্ছিন্নতাবাদের ইতিহাস খুব বেশি পুরনো নয়। চরমপন্থী নেতা বিপিন চন্দ্র পাল তার আত্মজীবনীতে বলেন যে প্রাক ব্রিটিশ যুগে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিভেদ কখনো জটিল আকার ধারণ করেনি। পণ্ডিত নেহেরু সাম্প্রদায়িকতা সম্পর্কে যে কথা বলেছেন যে ভারতের সাম্প্রদায়িকতা হলো একটা আধুনিক ব্যাপার যা আমাদের চোখের সামনে বিকশিত হয়েছে কোট আনকোট। অর্থাৎ প্রাক ব্রিটিশ যুগে হিন্দু মুসলিম রাজাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ হয়েছিল একথা সত্য, কিন্তু সেটা কখনোই সাম্প্রদায়িকতার রূপ ধারণ করেনি। ভারতবর্ষে হঠাৎ কেন সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠেছিল এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাবে যে ভারতবর্ষের সাম্প্রদায়িকতা উদ্ভবের জন্য কোনো একটা কারণকে দায়ী করা যায় না। এর জন্য বহু আর্থসামাজিক কারণ যেমন রয়েছে, সেই সঙ্গে রাজনৈতিক এবং অন্যান্য কিছু কারণও কিন্তু বর্তমান রয়েছে। সবার প্রথমেই এ বিষয়ে যে কারণটির কথা উল্লেখ করা যায় সেটি হচ্ছে সরকারের বিভেদ নীতি। আরো স্পষ্টভাবে বললে ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ব্রিটিশ শাসনের চরিত্র যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা দেখব 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পরে পরে ব্রিটিশের মূল নীতি ছিল হিন্দু দূষণ। কারণ ব্রিটিশ মনে করত যে মহাবিদ্রোহে মূলত মুসলমানদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, তাই সে সময় তারা হিন্দুদের তোষণ করার পলিসি নিয়েছিল। কিন্তু কালক্রমে পাশ্চাত্য শিক্ষার অর্থাৎ পাশ্চাত্যের প্রগতিশীল চিন্তাধারার সংস্পর্শে এসে হিন্দু সমাজের মধ্যে জাতীয়তাবাদী চিন্তার বিস্তার ঘটেছিল এবং ক্রমে জাতীয় আন্দোলনের সূচনা হয়েছিল। এর ফলে দেখা যায় যে 1870 খ্রিস্টাব্দের পর হিন্দু সম্প্রদায় সম্পর্কে ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটতে থাকে। ভারতীয় জাতীয়তাবাদের মূলে কুঠারাঘাত করে ব্রিটিশ সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য 1870 খ্রিস্টাব্দের পর মুসলিমদের অভিভাবক সাজার চেষ্টা করে এবং মুসলিম ভূস্বামী ও শিক্ষিত সমাজকে নিজেদের কাছে টেনে নিয়ে তাদেরকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হিন্দু সমাজের বিরুদ্ধে উস্কে দেওয়ার কাজটা করেছিল সে সময় ব্রিটিশ সরকার। অর্থাৎ এক কথায় মুসলিমদেরকে হিন্দুদের বিরুদ্ধে বিদ্বিষ্ট করে তুলেছিল। পরবর্তী সময়ে দেখতে পাই যে আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ থিওডর বেক, থিওডর মরিসন, আর্চিবল্ড প্রমুখ মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের সাম্প্রদায়িকতার উদ্ভবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ ছিল মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হলে হিন্দু সমাজ তাকে স্বাগত জানিয়ে ইংরেজি শিক্ষাকে গ্রহণ করে। স্বাভাবিকভাবেই সরকারি চাকরিতে হিন্দুদের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। হিন্দু সমাজে ইংরেজি শিক্ষিত নতুন আলোকপ্রাপ্ত মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠে যারা ব্রিটিশ শাসনের দ্বারা নানাভাবে উপকৃত হয়। অপরদিকে মুসলিম সমাজ ব্রিটিশের শাসন ও শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফলে তারা শিক্ষা দীক্ষা চাকরি বাকরি সব দিক থেকে বঞ্চিত হয়। বলা যেতে পারে তারা একটা হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়। পরবর্তী সময়ে মুসলিম সমাজে আধুনিক শিক্ষার প্রসার ঘটলেও হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের তুলনায় মুসলিম সমাজে শিক্ষিতের হার ছিল খুবই কম। হিন্দু ও মুসলিম উভয় সমাজের মধ্যে
একই সঙ্গে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়নি। মুসলিমদের ক্ষেত্রে এই শ্রেণীর উদ্ভব হয়েছিল হিন্দু সমাজের এক প্রজন্ম পরে। ততদিনে হিন্দুরা বহুদূর এগিয়ে গেছে। স্বাভাবিকভাবে তাদের মধ্যে এক ধরনের হতাশার ভাব তৈরি হয়েছিল, যেখান থেকে সাম্প্রদায়িক বিশ্বাসের জন্ম। তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উদ্ভবের, সেটা হচ্ছে বুর্জোয়া সম্প্রদায়ের উদ্ভব। ব্যবসা বাণিজ্যের দ্রুত প্রসারের ফলে হিন্দু সমাজের মধ্যে থেকেই ভারতীয় বুর্জোয়াদের উদ্ভব ঘটে। এই যুগের অভিজাত মুসলিমদের প্রায় সকলেই ছিল জমিদার। জমির সঙ্গে তাদের স্বার্থ জড়িত ছিল। ব্যবসা বাণিজ্য বা শিল্পের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। এই সময় উদীয়মান হিন্দু বুর্জোয়া ও শিল্পপতিদের সমৃদ্ধি দেখে তাদের মনে স্বাভাবিক ঈর্ষার উদ্রেক হয়েছিল। পরবর্তীকালে মুসলিম সমাজেও মধ্যবিত্ত ও বুর্জোয়াদের আবির্ভাব হলো, কিন্তু হিন্দু বুর্জোয়াদের তুলনায় তারা ছিল অনেকখানি পিছিয়ে। স্বাভাবিকভাবেই শ্রেণীর স্বার্থ রক্ষার তাগিদে তারাই ভারতের সাম্প্রদায়িক প্রচার কার্য চালিয়েছিল। চতুর্থ গুরুত্বপূর্ণ কারণ হিসেবে আমরা বলতে পারি অসম উন্নয়ন। ব্রিটিশ শাসনের ফলে ভারতের সব অঞ্চলে সকল ধর্ম বা গোষ্ঠীর সমান রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নতি ঘটেনি। এই অসম বিকাশ থেকেই জন্ম নেয় সাম্প্রদায়িকতা। পিছিয়ে পড়া অঞ্চল, পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর মানুষ তাদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ধর্ম, ভাষা ও জাতিগোষ্ঠীর ভিত্তিতে নিজেদের ঐক্যবদ্ধ করতে থাকে এবং এইভাবে সাম্প্রদায়িকতার বিকাশ করতে থাকে। পরবর্তী কারণ হিসেবে আমরা অবশ্যই উল্লেখ করব অর্থনৈতিক অনগ্রসরতা। দেশের অর্থনৈতিক অনগ্রসরতা সাম্প্রদায়িকতা উদ্ভবের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। অপর গুরুত্বপূর্ণ কারণ ছিল হিন্দু জাতীয়তাবাদ। 19 শতকের দ্বিতীয় ভাগে প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ইতিহাসের উপর ভিত্তি করে ভারতের যে জাগরণ দেখা দেয় তা ছিল হিন্দু ধর্মাশ্রয়ী বা হিন্দু জাতীয়তাবাদ। ঈশ্বরগুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র, নবীনচন্দ্র সেন, বঙ্কিমচন্দ্র প্রমুখের রচনায় হিন্দুয়ানার ছাপ ছিল স্পষ্ট। মুসলিম লেখকরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় উগ্র সাম্প্রদায়িকতা লক্ষ্য করেছেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের অনেক নেতাই সাম্প্রদায়িক রাজনীতির সমর্থক ছিলেন। 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের সদস্যদের যে কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। পণ্ডিত মদন মোহন মালব্য একই সঙ্গে জাতীয় কংগ্রেস ও হিন্দু মহাসভার নেতৃত্বে প্রতিষ্ঠিত ছিলেন। এইভাবে হিন্দু জাতীয়তাবাদী নেতৃবৃন্দ সাম্প্রদায়িকতাকে ইন্ধন দিয়েছিল, অন্তত পরোক্ষভাবে একথা স্বীকার করতেই হবে। নেক্সট গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের আতঙ্ক। 19 শতকের দ্বিতীয় ভাগে ভারতে যে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন শুরু হয় তার নেতৃত্বে ছিল হিন্দু সম্প্রদায়। বিভিন্ন সভা সমিতি, রাজনৈতিক প্রতিষ্ঠান মারফত নেতৃবৃন্দ তাদের দাবিগুলি তুলে ধরতেন। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর জাতীয় কংগ্রেসের তরফ থেকে যে দাবি দাওয়া উত্থাপন করা হয়েছিল, যেমন বিচারে জুরি ব্যবস্থার প্রবর্তন, দ্রুত শিল্পায়ন, অস্ত্র আইন বাতিল, তারপর আইসিএস পরীক্ষার সময়সীমা বৃদ্ধি, এই যে দাবিগুলো, এই দাবিগুলোর সঙ্গে তুলনামূলকভাবে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের চাহিদার কোনো মিল ছিল না। ফলে তারা এই দাবিগুলিকে বলা যেতে পারে যে এই দাবিগুলির সঙ্গে নিজেদেরকে একাত্ম করতে পারেনি। তারা মনে করত যে এই দাবিগুলি পূরণ হলে হিন্দু প্রাধান্য প্রতিষ্ঠিত হবে। তাই তারা মনে করেছিল যে কংগ্রেস একটি হিন্দু সংগঠন এবং মুসলিম শিক্ষিত সম্প্রদায়ের একাংশ মুসলিম সম্প্রদায়কে কংগ্রেস থেকে দূরে রাখার চেষ্টাও কিন্তু করেছিল, যার পরিণাম কিন্তু ভালো হয়নি। নেক্সট গুরুত্বপূর্ণ কারণ বলা যেতে পারে চরমপন্থী জাতীয়তাবাদ। চরমপন্থী জাতীয়তাবাদের উদ্ভব এবং হিন্দু ঐতিহ্য ও ধর্মীয় প্রথার উপর বেশি পরিমাণে গুরুত্ব আরোপের ফলে সাম্প্রদায়িকতা বৃদ্ধি পায়। চরমপন্থী নেতৃবৃন্দ প্রাচীন ভারতীয় সভ্যতার পুনরুজ্জীবনের কথা বললেও মধ্যযুগের মুসলিম সভ্যতা সংস্কৃতি সম্পর্কে কিছু বলেননি। তিলক শিবাজি গণপতি উৎসব প্রবর্তন করেন। বাংলাদেশে প্রতাপাদিত্য উৎসব পালিত হয়, কিন্তু আকবর বা ঔরঙ্গজেবকে নিয়ে কোনো মাতামাতি হয়নি। শিবাজি, রানা প্রতাপ, গুরু গোবিন্দ সিংকে জাতীয় বীরের সম্মান দেওয়া হয়, কারণ তারা বিদেশিদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। কিন্তু এখানে কি প্রশ্ন থাকে না যে আকবর
বা ঔরঙ্গজেব ধর্মের মুসলিম হলে সত্যি সত্যি কি তারা বিদেশি ছিল? আবার বঙ্গভঙ্গ আন্দোলনে গঙ্গা স্নান, রাখি বন্ধন, এই যে অনুষ্ঠানগুলো পালিত হতো এবং চরমপন্থী নেতারা দেশকে মা রূপে কল্পনা করতেন, বিপ্লবীরা কালী মাতার নামে গীতায় স্পর্শ করে হিন্দু মন্ত্র পাঠের মাধ্যমে বিপ্লবের নামে শপথ নিতেন, মুসলিমরা এগুলো ভালো চোখে দেখেনি, যা তাদেরকে এই আন্দোলন থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তবে চরমপন্থী নেতারা কখনোই সাম্প্রদায়িক বা মুসলিম বিদ্বেষী ছিলেন না, অথচ তারা নিজেদের অজান্তেই মুসলিমদেরকে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। বলা যেতে পারে নিজেদের অজান্তেই তারা সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছিলেন। নেক্সট, অথচ খুব গুরুত্বপূর্ণ যে কারণ, সেটা হচ্ছে মুসলিম সাম্প্রদায়িকতা। এই বিষয়টির আলোচনায় স্পষ্ট যেটা, যে সাম্প্রদায়িকতার বিকাশে ভারতীয় মুসলিমদের দায়িত্বও কিন্তু কম ছিল না। ভারতীয় মুসলিম সমাজ প্যান ইসলাম বা বিশ্বজোড়া ইসলামীয় সংস্কৃতির আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং ভারতীয় মুসলিমদের একাংশ নিজেদেরকে বিদেশি বলে মনে করতেন। ভারতবর্ষ নয়, আরব, ইরাক, সিরিয়া ছিল অনেকের কাছে পবিত্র স্থান এবং ভারতের সার্বভৌমত্ব অপেক্ষা খলিফার সার্বভৌমত্বের গুরুত্ব তাদের কাছে অনেক বেশি ছিল। বলা বাহুল্য এর ফল ভালো হয়নি। নেক্সট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইতিহাসের অপব্যাখ্যা। সাম্রাজ্যবাদী ব্রিটিশ ঐতিহাসিক এবং তাদের অনুগামী ভারতীয় ঐতিহাসিকদের ভূমিকা ছিল এ ব্যাপারে উল্লেখযোগ্য। উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তারা ভারতের ইতিহাসকে তিনটি কাল পর্বে বিভক্ত করেছিলেন। প্রাচীন ও মধ্যযুগকে তারা উল্লেখ করেছিলেন তথা চিহ্নিত করেছিলেন যথাক্রমে হিন্দু যুগ এবং মুসলিম যুগ হিসেবে, এবং মুসলিম শাসনকালে হিন্দুদের ওপর নির্যাতনের কাহিনীকে তারা বেশি করে তুলে ধরেছেন। কিন্তু এ কথা তো সত্য যে মধ্যযুগে ভারতের বিভিন্ন অঞ্চলে বহু হিন্দু রাজা রাজত্ব করতেন, তেমনি প্রাচীন যুগকে হিন্দু যুগ বলা হলেও দেশের সব রাজাই হিন্দু ছিলেন এমন কিন্তু নয়। আর মুসলিম শাসকদের হাতে কেবলমাত্র হিন্দুরা নির্যাতিত হয়েছেন তা কিন্তু নয়। হিন্দু মুসলিম নির্বিশেষে সকল দরিদ্র প্রজার অবস্থা একই রকমের ছিল। সুতরাং এই যুগকে মুসলিম যুগ আখ্যা দেওয়া বা কেবলমাত্র হিন্দু নির্যাতনের কাহিনী তুলে ধরা, এই ব্যাপারটি কিন্তু অপব্যাখ্যা তো অবশ্যই, কিন্তু এটি পরিণামে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়েছিল। এখানে একটা আশ্চর্যের বিষয় যে তারা প্রাচীন যুগকে হিন্দু যুগ, মধ্যযুগকে মুসলিম যুগে ভাগ করলেও আধুনিক যুগকে কিন্তু খ্রিস্টান যুগ হিসেবে চিহ্নিত করেনি। এইসব ঐতিহাসিকের আদর্শে অনুপ্রাণিত সংকীর্ণতাবাদী ভারতীয় ঐতিহাসিক প্রাচীন ভারতীয় ইতিহাসের মধ্যে ভারতের গৌরবোজ্জ্বল যুগের সন্ধান পেয়েছেন, কিন্তু মধ্যযুগের ইতিহাসের মধ্যে তারা লক্ষ্য করেছেন ভারতীয় সংস্কৃতির অবক্ষয়, হিন্দু প্রজাবর্গের সীমাহীন দুর্গতি। এইসব ঐতিহাসিক শিবাজি, রানা প্রতাপ, গুরু গোবিন্দ সিংকে জাতীয় বীর রূপে চিত্রিত করলেও আকবর, ঔরঙ্গজেব তাদের কাছে ছিল বিদেশি। মুঘল রাজপুত, মারাঠা মুঘল, শিখ মুঘল সংগ্রামকে তারা স্বদেশি বিদেশির লড়াই হিসেবে চিহ্নিত করেছেন। আর এইসব ইতিহাস স্কুল কলেজে পড়ানো হতো, ফলে উভয় গোষ্ঠীর ছাত্র ছাত্রীদের মধ্যে সাম্প্রদায়িক মনোভাব জেগে উঠেছিল, সন্দেহ নেই। এছাড়াও ছিল গুরুত্বপূর্ণ কারণ স্যার সৈয়দ আহমদের ভূমিকা। সাম্প্রদায়িকতা বিস্তারে এই সৈয়দ আহমদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে কেন্দ্র করে সৈয়দ আহমেদ মুসলিম সমাজকে সর্বপ্রকার রাজনৈতিক আন্দোলন থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি বলেন, হিন্দু মুসলিম দুটি পৃথক জাতি এবং ইংরেজদের হাতেই মুসলিমদের স্বার্থ নিরাপদ। কেবলমাত্র সৈয়দ আহমদ নয়, এ ব্যাপারে আলিগড় কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকদের দায়িত্ব নেহাত কম ছিল না। ঘোরতর সাম্রাজ্যবাদী অধ্যক্ষ থিওডর বেগ ছাত্রদের মনে সাম্প্রদায়িক বীজ বপনে ছিলেন সিদ্ধহস্ত। তিনি মুসলিম ছাত্রদের অর্থাৎ কলেজের ছাত্রদের বুঝিয়েছিলেন যে ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে হিন্দুরাজ প্রতিষ্ঠিত হবে, যা ছিল মুসলিমদের স্বার্থের পরিপন্থী। স্বাভাবিকভাবেই মুসলিম যুব সমাজ কংগ্রেস বিদ্বেষী হয়ে উঠেছিল। এর ফল হয়েছিল খুবই মারা। তাই ডক্টর বিপানচন্দ্র বলেছিলেন যে সৈয়দ আহমদের মতবাদ মুসলিম সাম্প্রদায়িকতার ভিত্তি স্থাপন করেছিল। এছাড়া ভারতের সাম্প্রদায়িকতার উদ্ভবের ক্ষেত্রে
বঙ্গভঙ্গ আন্দোলনেরও কিন্তু ভূমিকা ছিল। বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলনকালে হিন্দু মুসলিম সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। পূর্ববঙ্গের অধিকাংশ ভূস্বামী ও জমিদার ছিলেন হিন্দু এবং অপরদিকে তাদের বিপুল সংখ্যক মুসলিম দরিদ্র কৃষক ছিল। কৃষকের উপর জমিদারের চিরকালীন শোষণের ওপর সাম্প্রদায়িকতার রং লাগানো ছিল খুবই সহজ ব্যাপার। আবার পূর্ববঙ্গের হিন্দু সম্প্রদায় উদীয়মান শিক্ষিত মুসলিম সমাজকে মর্যাদা দিতে রাজি ছিল না। অপরপক্ষে মুসলিম সমাজ সরকারি চাকরি বাকরি ও অন্যান্য ক্ষেত্রে সমমর্যাদা দাবি করেছিল। স্বদেশী আন্দোলনকালে যোগদানকারী হিন্দু জমিদার বর্গ, তাদের অনুচরেরা ও মধ্যবিত্ত সম্প্রদায় বলপূর্বক দরিদ্র মুসলমানদের উপর বিদেশি দ্রব্য বর্জন চাপিয়ে দেয়, যা তাদের জীবনে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। মুসলিম সমাজের অনেকেই তাই স্বদেশী আন্দোলনকে হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন বলে ভাবতে শুরু করেছিল। এইভাবে দেখা যাবে যে একাধিক কারণের সমন্বয়ে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উদ্ভব ঘটেছিল। যেই সাম্প্রদায়িকতার কারণে দেশ ভারত এবং পাকিস্তান নামে দুটি অংশে ভাগ হয়েছে, কিন্তু ভারতবর্ষে সেই সাম্প্রদায়িকতার সমস্যার কিন্তু আজও সমাধান হয়নি। ঠিক আছে, আশা করি আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যে সাম্প্রদায়িকতার সমস্যা কিভাবে ভারতে তৈরি হয়েছিল। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।